ওকে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলোর উপরে। আমাদের সাথে আজকে সম্ভবত নতুন স্টুডেন্টরাও যুক্ত আছেন, আবার বেশ কিছু পুরাতন স্টুডেন্টও যুক্ত আছেন। তো পুরাতন স্টুডেন্ট যারা, তারা মোটামুটি আমাদের বাংলাদেশ বিষয়গুলির কিছু ক্লাস অলরেডি করেছেন। আবার নতুন স্টুডেন্ট যারা, তারা হয়তো বা বাংলাদেশ বিষয়গুলির কোনো ক্লাসই করেন নাই। তো আমাদের নতুন যেটা রুটিন, এই রুটিন অনুযায়ী কিন্তু মোটামুটি আপনাদের নতুন স্টুডেন্ট পুরাতন স্টুডেন্ট সবার সাথে একটা সিনক্রোনাইজ করে হচ্ছে মানে রুটিন করা হয়েছে। সো আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। এবং এটা আপনি চিন্তা করতে পারেন যে আগামী 90 দিনের জন্য আপনাকে একদম কঠোর পড়াশোনা করতে হবে। এই যে কঠোর পড়াশোনা, এই কঠোর পড়াশোনার জন্য আমরা কিন্তু নতুন রুটিন দিয়েছি। আমাদের রুটিন গুলো আমি জানি না আপনারা দেখেছেন কিনা, প্রথমেই একটু বলে দিই, আপনারা রুটিনটা ভালো করে দেখবেন। একটা হচ্ছে ক্লাস রুটিন, আর একটা হচ্ছে পরীক্ষার রুটিন। এবং পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় দেখা যায় ক্লাস করেন কিন্তু পরীক্ষা দেন না, কিন্তু পরীক্ষা না দিলে কিন্তু হবে না। আপনাদের প্রিলি প্রস্তুতি ম্যাক্সিমাম ডিপেন্ড করবে হচ্ছে পড়াটা শেষ করে, অর্থাৎ ক্লাসের পড়াটা শেষ করে পরীক্ষাটা দিছেন কিনা, এবং পরীক্ষাটা দেওয়ার পর আপনারা হচ্ছে সেই মার্কসটা, অর্থাৎ কত পাচ্ছেন, এই জিনিসটাকে ট্র্যাক রাখছেন কিনা। আচ্ছা, আমি একবার একটু আমাদের ক্লাস রুটিন এবং পরীক্ষা রুটিনটাতে একটু যাই, তাহলে আপনারা মোটামুটি জিনিসটা একটা আইডিয়া পাবেন। আচ্ছা, আপনারা এখানে হচ্ছে পরীক্ষা রুটিনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমাদের পরীক্ষা রুটিনটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে ক্লাসটা আমাদের প্রথম দিন হয়ে যাবে, এর পর দিন হচ্ছে সেই পরীক্ষাটা হতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু ক্লাস রুটিনটা দেখি। যেমন আমাদের ব্যাচ 1 বলেন অথবা ব্যাচ 2 বলেন, একই কথা। আমি ব্যাচ 2 দিয়ে দেখাই। এখানে আমাদের আজকের ক্লাস হচ্ছে, দেখেন, আমরা বাংলাদেশ সম্পর্কে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করব। সেটার সাথে আমাদের আজকের টপিক কিন্তু বাংলাদেশের কৃষি সম্পদ, জনসংখ্যা ও জাতিগোষ্ঠী এবং রাজনৈতিক ব্যবস্থা। সো এই জিনিসটার উপর কিন্তু আপনাদের পরদিন পরীক্ষা থাকবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেটা সেটা হচ্ছে যে আপনারা এই টপিকটার উপর কিন্তু অবশ্যই পরদিন পরীক্ষাটা দিয়ে ফেলার চেষ্টা করবেন। অর্থাৎ আজকে হচ্ছে ক্লাসের পর আগামীকাল আপনারা জিনিসটা পড়বেন, টপিকটা পড়বেন, এবং সেটার উপর হচ্ছে পরদিন পরীক্ষা দিয়ে দিবেন। আচ্ছা, আমি এখানে আরো কয়েকটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনাদের প্রতিদিনের পরীক্ষার সাথে অল্প করে ইংলিশ ওয়ার্ড, তারপর হচ্ছে ইংলিশ গ্রামার, তারপর হচ্ছে ম্যাথ, জিকে, এগুলো হচ্ছে থাকবে। সো এভাবেই হচ্ছে আমাদের ফুল রুটিনটা। এবং সাথে হচ্ছে আপনারা আম, মানে কোন ম্যাটেরিয়ালস থেকে হচ্ছে এগুলো পড়তে পারবেন সেটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে এই পিডিএফটা প্রিন্ট করে নিতে পারেন, যেখানে আপনারা কত মার্কস পাচ্ছেন সেটাও লিখে রাখতে পারবেন। আপনাদের টপিক কমপ্লিট হয়েছে কিনা সেটাও আপনারা টিক দিতে পারবেন। উম সেই সাথে আরেকটা জিনিস আছে। আচ্ছা, আমাদের কোর্সটা হচ্ছে কিন্তু শেষ হবে 27 মে। অর্থাৎ 27 মের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করে ফেলবো। এবং সে পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের মোটামুটি 60 ডেজ এর মতো হচ্ছে কাভার হয়। সরি, 60 ডেজ না, আম, মানে এটা তো হচ্ছে টোটাল 90 ডেজ এর প্ল্যান। এবং হচ্ছে মোটামুটি 60 থেকে 70 ডেজ এর মতো হচ্ছে কাভার হয়ে যায়। এবং এর পরবর্তী যে সময়টা থাকবে তার 20 দিনের মধ্যেই হচ্ছে আমরা সাবজেক্টিভ টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট হচ্ছে নিয়ে ফেলবো। এবং আপনাদের এক্সপেক্টেড এক্সপেক্টেড প্রিলি ডেট হচ্ছে জুনে। সো জুনের আগে হচ্ছে আপনাকে একদম ফুল প্রিপেয়ার্ড হচ্ছে থাকতে হবে, এবং আমাদের রুটিনটা হচ্ছে ওইভাবেই তৈরি করা আর কি। আচ্ছা, এখন চলে যাই তাড়াতাড়ি পড়াতে। কারণ আমাদের এই ক্লাসগুলা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন আমরা 2-3টা করে টপিক কভার করব। এবং আমরা একদমই ক্লাসে কোনো সময় নষ্ট করব না, শুধুমাত্র পড়াশোনা। ওকে, প্রথমে চলে আসেন বাংলাদেশ বিষয়াবলিতে আপনাদের টোটাল মার্কস কত থাকে, এবং হচ্ছে কোথায় কত পেতে হবে। এবং আপনাকে হচ্ছে প্রিলিতে আপনাদের টার্গেট থাকবে হচ্ছে 130। ঠিক আছে, 130 প্লাস দিলাম আমি, কিন্তু মোটামুটি 130 আপনাদের
টার্গেট হতে হবে। এই যে 130 আপনি টার্গেট করবেন, তার মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর কন্ট্রিবিউশন কত হবে, এটা আপনাকে মাথায় রেখে সবসময় বাংলাদেশ বিষয়াবলী পড়তে হবে। আপনার সবসময় মাথায় রাখতে হবে বাংলাদেশ বিষয়াবলীর মার্কস হচ্ছে 30, অর্থাৎ ওর মানে কন্ট্রিবিউশন অনেক বেশি। সুতরাং আপনাকে এই 30-এর মধ্যে মিনিমাম যদি 25 পেতে হয়, বা আপনি যদি একটু খারাপ করেন 22 থেকে 23 পান, হুম, সেটাও যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনাকে কতটুকু এফোর্ট দিতে হবে এই জিনিসটা মাথায় রেখে আপনি সবসময় বাংলাদেশ বিষয়াবলী শুরু করবেন। আচ্ছা, এখন আমরা একটু অন্য একটা স্লাইড একটু দেখে আসি। এই স্লাইডটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীতে পূর্ণ মার্কস কত এবং কোন টপিকে কত মার্কস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ণাঙ্গ মার্কস হচ্ছে 30। এর মধ্যে আমাদের কিছু চ্যাপ্টার ওয়াইজ ভাগ আছে। এই ভাগটা কিন্তু আবার আপনাদের রিটেনের মতো না, রিটেন থেকে প্রিলিতে ডিফারেন্ট। কি কি ডিফারেন্ট দেখেন। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এখানে থাকবে অ্যাকচুয়ালি প্রাচীন কালের থেকে যে ইতিহাস, হুম, প্রাচীন কালের ইতিহাস। এরপর হচ্ছে আপনাদের ভাষা আন্দোলনের ইতিহাস, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তাহলে মূলত জিনিসটা হচ্ছে 47 থেকে 71। আচ্ছা, আর এর আগে একটা হচ্ছে উম মানে হচ্ছে বাংলায় মুসলিম শাসন, এর আগে হচ্ছে ইংরেজ শাসন, সরি সরি মানে এর পরে হচ্ছে ইংরেজ শাসন, আবার এরও আগে হচ্ছে যে আমাদের মানে হচ্ছে বাংলার যে জাতি গোষ্ঠীগুলো বিভিন্ন অংশে বিভক্ত ছিল, এই ধরনের যে ইতিহাসগুলো। সো আপনারা মোটামুটি একটা প্রশ্ন অ্যানালাইসিস দেখলে বুঝে যাবেন যে কোন অংশে আপনাকে কতটুকু এমফাসিস দিতে হবে। এবং এই টপিকটা থেকে মোটামুটি 6-এর মতো মার্কস আসে। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই টপিকের পড়ার পরিমাণ সবচাইতে বেশি। তাহলে আমি কি লিখলাম, এই টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ, যেহেতু মার্কস হচ্ছে 6, কিন্তু কি বেশি, ভলিউম বেশি, পড়ার ভলিউম বেশি। সুতরাং আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এখানে কাটছাট করতে হবে, আপনাকে এখানে কি হবে, কাটছাট করতে হবে। সো আমরা প্রথম টপিকের উপরে লিখে রাখলাম, এখানে আমাদেরকে কাটছাট করতে হবে। কাটছাট ছাড়া আপনি যদি এটা পড়া শুরু করেন, দেখবেন যে আপনি শুধু বিসিএস পরীক্ষার আগ পর্যন্ত শুধু এই টপিক পড়েই দিন শেষ করে দিতে পারবেন, কিন্তু এটাতে আপনার কোনো লাভ হবে না। আচ্ছা, এবার চলে আসেন বাংলাদেশের কৃষিজ সম্পদ। কৃষিজ সম্পদে আপনার পড়ার বেশি কিছু নাই। এখানে আপনি হচ্ছে বড় জোর 5 থেকে 6টা চার্ট মুখস্থ করবেন, এবং এই 5 থেকে 6টা চার্টের মধ্যে আপনার মিনিমাম 1 থেকে 2 হচ্ছে কমন চলে আসবে, এবং সেগুলোই আপনি দাগাবেন। যেটা আপনার কমন আসবে না সেটা বাদ। সুতরাং কৃষিজ সম্পদ আপনার যদিও 3 মার্কস দিচ্ছে আপনাকে, বাট স্টিল এটার পড়ার পরিমাণটা খুবই কম, সেজন্য এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অনেকে দেখা যাবে যে এই চ্যাপ্টারটা পড়ে না, ভাবে যেটা থেকে কি আসবে, কিন্তু এটা থেকে যেটা আসবে সেটা আপনি 2 দিনে পড়ে কভার করে ফেলতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি বাংলাদেশের জনসংখ্যা। এটাও সেরকম একটা টপিক, যে টপিক থেকে আপনার প্রশ্ন আসবে, মানে রিসেন্ট টপিক থেকেই প্রশ্ন আসবে, হয়তোবা জনসংখ্যা যেটা সুমারি হয়েছে, অথবা যদি কোনো একটা টপ মানে আম, মানে ভ্যালিউ হচ্ছে যে নতুন করে হচ্ছে অ্যাড হয়, তারপর হচ্ছে এই যে যে উপজাতি বা উনাদের যে হচ্ছে অনুষ্ঠানগুলো, এই রিলেটেড হচ্ছে যে প্রশ্নগুলো আসে আর কি। এখন কিন্তু বলতে গেলে এটা একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে রিসেন্ট এরকম ঘটনা টটনা হয়েছে, এটার বেসিসে বললাম আমি। আচ্ছা, অর্থনীতি এরকমই একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এটার জন্য আপনারা খুব বেশি রিসেন্ট লাগবে না, আপনাদের রিসেন্ট হবে হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত, যেহেতু এখানেই আপনাদের অ্যাডমিশন মানে হচ্ছে অ্যাডমিশন না, অ্যাপ্লাই ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন বাংলাদেশের শিল্প বাণিজ্য। এখানেও কিছু হচ্ছে আপনার চার্ট আছে, কয়েকটা চার্ট আপনারা পড়বেন, সেটা থেকেই মোটামুটি কমন চলে আসবে। বাংলাদেশের সংবিধান, এটা কিন্তু অনেক কিছু পড়ার আছে, আবারও ওই ইতিহাসের মতো পড়ার কোনো শেষ নাই। বাট এটা পড়তে পড়তে আপনি পুরা বিসিএস এর টাইম নষ্ট করে ফেললে কোনো লাভ নাই। আপনাকে প্রিলির সময়ে কিছু জিনিস পড়তে হবে, রিটেনের সময় কিছু জিনিস পড়তে হবে, ভাইবার সময় একদম খুব ভালো করে পড়তে হবে। সো প্রিলির সময় আপনি মাথায় রাখবেন যেগুলো সব আপনার মুখস্থ হবে না, ঠিক আছে, আপনি তখন থাকবেন একদম প্রিলিমিনারি স্টেটে। আর আপনি যখন ভাইবা দিচ্ছেন তখন হচ্ছেন আপনি একদম মোস্ট অ্যাডভান্স মানে হচ্ছে স্টেজে থাকবেন। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে দেখেন 3, কিন্তু আপনি যখন এখানে প্রশ্ন অ্যানালাইসিস করবেন দেখবেন যে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। বাট আমি বলবো যে এবার এই টপিকটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, এবার চলে আসেন বাংলাদেশের সরকার ব্যবস্থা। এবার এই টপিকটাও ইম্পর্টেন্ট। এই যে এত সংস্কার নিয়ে কথা হচ্ছে, এই সংস্কারটা আসলে কি বলেন তো? এই সংস্কারটা হচ্ছে বাংলাদেশের সংস্কার, সরকার ব্যবস্থাতেই আমরা অ্যাকচুয়ালি সংস্কারটা চাচ্ছি। সো এই যে সংস্কার নিয়ে যে কথা হচ্ছে, এখানে যেগুলো হচ্ছে আপনারা নিউজ আপডেট পাচ্ছেন, এই সবগুলো আপডেট হচ্ছে এই সরকার ব্যবস্থার আন্ডারে চলে আসবে, রাজনৈতিক ব্যবস্থার আন্ডারে চলে আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বাংলাদেশের জাতীয় অর্জন। এটা তো রিসেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে রিসেন্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি সেই ডিজায়ার 25 পেতে হয়, সেই ডিজায়ার 25 পেতে আপনাকে মোটামুটি এই 6 কনফার্ম করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে 2 কনফার্ম করতে হবে, এখান থেকে মিনিমাম 2 কনফার্ম করতে হবে, অর্থনীতিতে মিনিমাম 1 থেকে 2 কনফার্ম করতে হবে। হুম, সবগুলো থেকে যদি আমি 2 2 করে ধরি তাহলেও কিন্তু হয় না, ঠিক আছে, 25 হয় না। দেখেন, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তার মানে বুঝতে পারতেছেন যে যদি আপনি একটা একটা করে ভুল করেন বা না পারেন, তাহলে আপনার মার্কস হয়ে যাচ্ছে ওই যে লোয়ারটা, 23। সো আপনাকে যদি 25 পেতে হয় মিনিমাম, তাহলে এই যে দেখেন, এই যে কৃষি সম্পদ, এখানে অ্যাটলিস্ট একটা মার্কস আপনার বাড়াইতে হবে, জনসংখ্যায় মিনিমাম একটা মার্কস আপনাকে বাড়াইতে হবে, ঠিক আছে। আর যদি সেখানে না পারেন তাহলে অর্থনীতিতে ট্রাই করতে হবে। আর যদি সেখানেও না পারেন তাহলে এই যে শিল্প বাণিজ্যতে ট্রাই করতে হবে, ঠিক আছে। আর যদি সেখানেও সমস্যা হয়, তাহলে আপনাকে এই যে রাজনৈতিক ব্যবস্থা অথবা সরকার ব্যবস্থাতে কি করতে হবে, ট্রাই করতে হবে। এখানে তো সবকিছু সবসময় কমন পাবেন না, রিসেন্ট থেকে তো সবসময় কমন পাবেন না। তাহলে আপনি এখন দেখেন, আপনি যখন নাম্বার ব্রেকডাউন করছেন, আপনি বুঝতেই পারতেছেন যে আপনাকে কিভাবে পড়তে হবে এবং কোনটাতে এমফাসিস দিতে হবে। দেখেন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী যেটা, সেখানে আমি 6 6 ধরছি। তারপর হচ্ছে সংবিধানে আমি 3 3 ধরছি। কেন বলেন তো? কারণ আমি ধরছি যে এগুলোতে আপনারা ভুল করতে পারবেন না, এগুলো আপনাদেরকে খুবই ভালো করে পড়তে হবে, যদিও সিলেবাস অনেক বড়। আর এগুলো আপনারা ভালো করে পড়বেন অবশ্যই, বাট তাও দেখবেন যে অনেক প্রশ্ন ছুটে যাচ্ছে বা কমন পাচ্ছেন না, বা এগুলো হচ্ছে হবে আর কি। সো এই কারণে আমি এটাকে ফুল মার্কস ধরতে পারলাম না। আপনারা নিজেরাও পরীক্ষা দিয়ে দেখতে পারেন, পরীক্ষা দিয়ে দেখবেন যে আসলে কত পারেন। যদি আমার কথা যদি ভুল টুল হয় আর কি, আপনারা আমাকে বলতে পারেন। কোর্স গুলা কোন কোন টিচার নেবেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা মোটামুটি এখন 4 জন আছি। আমি আছি, সাব্বির ভাই আছেন, মানে থ্যাঙ্কফুলি আর কি। তারপর হচ্ছে আম, আমার ফ্রেন্ড আছেন একজন, উনি হচ্ছেন মোহাম্মদ রায়হান উদ্দিন। উনি 41 BCS এ প্রশাসন। এবং আরেকজন আছেন আনন্দ চৌধুরী দাদা, উনি হচ্ছে 41 BCS এর প্রশাসন, উনি আরেকটু সিনিয়র আমাদের থেকে। আচ্ছা, আরেকজন আছেন আমার সিনিয়র, নিয়ামত আলী খান। উনাকে সম্ভবত আপনারা চিনেন, উনিও 41তম প্রশাসন। সো আশা করি উনারা আমাদেরকে উনাদের সুযোগ সুবিধা মতো টাইম দিবেন, এবং আমি আপনাদের সাথে সবসময় আছি। ওকে। সো এখন আমরা একটু প্রশ্নপত্র বিশ্লেষণে চলে যাব। প্রশ্নপত্র বিশ্লেষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি, যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আজকের যদিও এটা পড়ার বিষয় না, বাট স্টিল আমি এটা নিয়ে একটু কথা বলবো। কেন কথা বলবো? কারণ হচ্ছে আপনাদেরকে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে চাচ্ছি যে বাংলাদেশ বিষয়গুলির যদি একটা ফুল প্রিপারেশন আপনি নিতে নিতে চান, তাহলে আপনাকে আসলে কোন কোন টপিকের উপরে অনেক বেশি এমফাসিস দিতে হবে। আমি এগুলো সবকিছু লিখতেছি না, আপনারা একটু ট্রাই করবেন যে জিনিসগুলো একটু দাগায় নিতে, বা কোনো একটা খাতায় হচ্ছে নোট ডাউন করে রাখতে পারেন। মানে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কোন জিনিসগুলো আপনাকে অবশ্যই করতে হবে, বাকিগুলো আপনি হচ্ছে স্কিপ করতে পারেন। আচ্ছা, প্রথমত এই যে প্রাচীন বাংলার জনপদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে। আপনি যদি ইভেন এটার পরে 46তম প্রশ্ন দেখেন, এখানে 46তমটা নাই, তখনও আপনি দেখবেন যে এখান থেকে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন আসে, ঠিক আছে। এই এই প্রাচীন বাংলার জনপদের মধ্যে কিন্তু এই টপিক গুলো মানে ঢুকে গেছে আর কি, যে বিভিন্ন যুগে হচ্ছে যে আহ বাংলার নাম, তারপর হচ্ছে প্রাচীন বাংলার জনপদ গুলোর নাম কি ছিল। হুম। আচ্ছা, এরপর চলে আসেন স্বাধীন সুলতানি আমল। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় মুসলিম শাসন।
এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মাঝখানে ওই যে ভারতীয় উপমহাদেশে যে মুসলিম শাসন কিভাবে আসছে ওটা যদি আপনি স্কিপও করেন কোনো অসুবিধা নাই, বাট এই অংশটা গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পড়তে হবে। ওকে। তারপর হচ্ছে 12 ভূঁইয়াদের কাহিনী, ঠিক আছে, নবাব, এইটুক পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর চলে আসি ইংরেজ শাসনে। ইংরেজ শাসনে আপনারা কি করবেন, কোন শাসক কি চালু করছিল, এটুকুই জাস্ট একটা চার্টের মতো করে পড়বেন, এর বেশি কিছু লাগবে না। কি করবেন, চার্ট, কোন শাসক কি করে, এর বেশি কিছু লাগবে না, মানে এত স্টোরির দরকার নেই যদি আপনারা ছোট করে ফেলতে চান আর কি, যদি ঘটনাটাকে হচ্ছে ছোট করে ফেলতে চান। আচ্ছা, এরপর হচ্ছে দেখবেন ভারত বিভাগ পূর্ণ রাজনীতি, এগুলো হচ্ছে অনেক কিছু আছে, এত কিছু লাগে না। প্রথমত এই যে দেশভাগ নিয়ে একটু পড়বেন, কেন, কারণ এই মুহূর্তে 47 একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে ভাষা আন্দোলনের ইতিহাসটা একটু পড়বেন। ইতিহাসটা কিভাবে পড়বেন আমি বলি, আহ মেজর যে ঘটনাগুলো, হুম, মেজর যে ঘটনাগুলো, মেজর ইভেন্টস, এগুলো হচ্ছে একটু খাতায় এভাবে মানে সিরিয়ালি নোট করে, লিস্ট কোন তারিখে বা কোন সালের কোন তারিখে কি হয়েছিল একটু এভাবে নোট করে পড়বেন, দেখবেন যে এরপর এখান থেকে আপনাদের কমন চলে আসবে। আচ্ছা, এই যে যুক্ত ফ্রন্ট নির্বাচনে হচ্ছে কি হয়েছিল, 6 দফা আন্দোলন, 6 দফাগুলো কি কি, তারপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে 70-এর নির্বাচন। এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন জানেন, এখান থেকে খুব বেশি কিছু না, এখান থেকে হচ্ছে জাস্ট একটা জিস্ট নিবেন যে কি আসলে হয়েছিল, দ্যাটস ইট। এরপর চলে আসেন মুক্তিযুদ্ধে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে যে খুব বেশি মার্কস আসবে এমন কিন্তু না, এখান থেকে দেখবেন যে 2 মার্কস হাইয়েস্ট, কিন্তু এখান থেকে একটু প্রশ্নটা কঠিন হইতে পারে, যেমন হচ্ছে কোন তারিখে কি ঘোষণা করা হয়েছিল, তারপর হচ্ছে, ও আচ্ছা, এখানে কিন্তু এখন একটা চেঞ্জ আছে যে স্বাধীনতার ঘোষককে, এটা কিন্তু মানে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, ঠিক আছে, এখানে কিন্তু, আচ্ছা আপনারা নিজেদেরকে একটু একটু নিজেদেরকে মিউট রাখবেন। ওকে, তাহলে আমি এখানে কি বললাম, স্বাধীনতার ঘোষক, এটা কিন্তু চেঞ্জ। আচ্ছা, যেগুলো চেঞ্জ সেগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট মানে আসতে পারে আর কি। ওকে, আরেকটা হচ্ছে কি এই রিলেটেড যে সাহিত্য কর্মগুলো ছিল এটা তো আপনারা বাংলা থেকেই পড়বেন। সো বাংলাদেশের 6 নাম্বার, সরি, বাংলাদেশের ইতিহাস রিলেটেড 6 মার্কস কিন্তু একদমই ভুল করা যাবে না। এবার চলে আসি আমাদের যেটা ডিজায়ার টপিক, কৃষি। এখান থেকে দেখেন প্রতিবারই প্রশ্ন আসে, ইভেন 45-এ হচ্ছে অনেক বেশি মার্কস হঠাৎ করে চলে আসছে। যাই হোক, এরকম এরকম মানে হচ্ছে ঘটনা সবসময় হবে না, মাঝে মাঝে হয়তো বা হতে পারে আর কি। কিন্তু এখান থেকে আপনাকে কি করতে হবে, কিছু চার্ট দেখতে হবে এবং সেখান থেকে মোটামুটি কমন চলে আসে। আচ্ছা, আদমশুমারি, দেখেন প্রতি বছর সেখান থেকে কনসিস্টেন্টলি 1 বা 2 মাসের হচ্ছে প্রশ্ন আসে, এবং সেটা কিন্তু আপনার মোটামুটি পারতে হবে, এবং এটাও হচ্ছে কি চার্ট রিলেটেড পড়াশোনা, কিছু চার্ট আপনার একটু মোটামুটি মাথায় রাখতে হবে তাহলে হচ্ছে হবে। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি রিলেটেড যেটা, সেখানে কিন্তু আপনার রিসেন্ট থেকে প্রশ্ন আসে, অনেক পুরাতন থেকে প্রশ্নগুলো আসে না। সো এখন যে নতুন হচ্ছে টপিক আস্তে আস্তে, তারপর হচ্ছে কিছু রিসেন্ট আপডেট পাওয়া যাচ্ছে, আমরা ধরতে পারি যে সেখান থেকে মোটামুটি প্রশ্ন আসতে পারে। সো এটা আপনি এখন মাথায় প্রেশার না নিলেই ভালো। সাপোজ আপনি হচ্ছে আগে একটা শর্ট সাজেশন করে ফেললেন যে অর্থনীতি থেকে কি আসতে পারে, তারপর সেটা জাস্ট মুখস্থ করবেন। আচ্ছা, শিল্প বাণিজ্যতে কিন্তু একটু বুঝার আছে যে কোন আহ, মানে হচ্ছে প্রতিষ্ঠানগুলো কি করে, তাদের কাজ কি, হ্যাঁ, এরকম বেসিক থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এটা আমি বলবো যে আপনারা একটু বেসিকটা হচ্ছে পড়বেন, বুঝবেন, আর বাকিটা হচ্ছে কি রিসেন্ট। তাহলে আমি এখানে বেসিক প্লাস রিসেন্ট এই দুইটা কথাই লিখে রাখলাম। দেখবেন যে এতটুকু প্রশ্নে পড়লেই আপনাদের হচ্ছে পরীক্ষায় হচ্ছে কমন চলে আসবে। আর একটা হচ্ছে কি সংবিধান, সংবিধান কিন্তু এখন খুবই আলোচিত টপিক, আমি বলবো যে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং রিসেন্টলি যে
আহ, আপনার হচ্ছে অনুচ্ছেদ গুলো নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ। রিসেন্ট যে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ছিল, তাই না? তারপর হচ্ছে যেগুলো উম, যে অনুচ্ছেদ নিয়ে আলোচনা চলছে, এগুলো আমরা একটু কি করব, আলাদা করে মার্ক করে এগুলো হচ্ছে ভালো করে পড়ার বা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা কি, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ, এটা থেকে আর দেখেন প্রশ্নই আসতো না, বাট দিস টাইম আই উইল সে ইটস এ ইম্পর্টেন্ট কোশ্চেন, সরি মানে ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এবার চলে আসেন বাংলাদেশের সরকার ব্যবস্থা। এটাও এবার হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যে সংস্কারগুলো চাচ্ছি সেটা কিন্তু এটার আন্ডারেই হচ্ছে চলে আসবে মোটামুটি, যে আমরা কিরকম চাচ্ছি, যে শাসন ব্যবস্থার কিরকম রিফর্ম চাচ্ছি, বিচার ব্যবস্থার কিরকম রিফর্ম চাচ্ছি। অবশ্য বিচার ব্যবস্থার রিফর্ম নিয়ে খুব বেশি কথা হয় না। আরেকটা হচ্ছে কি, আইন ব্যবস্থার কিরকম রিফর্ম চাচ্ছি, হ্যাঁ, ইভেন নির্বাচনের কিরকম হচ্ছে রিফর্ম চাচ্ছি। এগুলো নিয়ে কিন্তু রিসেন্টলি অনেকগুলো কথা হচ্ছে, সো এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এখন আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি আপনাদেরকে কোন টপিক থেকে কত মার্কস হয়তোবা ক্যারি করতে হইতে পারে। আহ কৃষি আদমশুমারি, জনসংখ্যার অর্থনৈতিক সংখ্যা, বাংলাগুলো আপডেট কিভাবে, এগুলো কিভাবে মনে রাখা যায়? এগুলোর আপডেট, এটা আমি বলি, এটা এটা নিয়ে আপনারা একদমই প্যানিক হবেন না। হুম, এগুলো হচ্ছে আপনারা একটা চার্ট নিজেরা খাতায় বানানোর চেষ্টা করবেন। যেমন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, অর্থনৈতিক সমীক্ষার একদম যেটা রিসেন্ট আপনারা হচ্ছে আছে, অবশ্য আপনাদের খাতায় বানানো লাগবে না, আপনাদের হচ্ছে বাজার। আচ্ছা, আপনারা যেটা দেখবেন বাজারে হচ্ছে বিভিন্ন রিসেন্ট অ্যানালাইসিস ও হচ্ছে আপনাদের স্পটলাইট, এটাকে কি বলে, কোম্পানি যেটা হচ্ছে আছে, অথবা হচ্ছে বেসিক ভিউর যেটা হচ্ছে রিসেন্ট অ্যানালাইসিস, এরকম যে হচ্ছে বইগুলো আছে আর কি, হ্যাঁ। সেখানে কিন্তু একদম রিসেন্ট টপিকের উপরে যেগুলো হচ্ছে পড়াশোনা, যেমন হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, বা হচ্ছে এই যে আদমশুমারি, বা এগুলো, তারপরে হচ্ছে যে আপনাদের আহ নির্বাচনের জন্য হচ্ছে যেটা হচ্ছে আপডেট করা হচ্ছে, এই সবগুলো কিন্তু দেওয়া থাকে। তো আপনারা যেটা ট্রাই করবেন, ওইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে তার মধ্যে যে ইনফরমেশন গুলো পরীক্ষাতে আসে ওইগুলোকে একটু মার্ক করে রাখার। এবং সেগুলো হচ্ছে আপনারা এই মুহূর্তে মাথায় নিয়ে চাপ ক্রিয়েট করার কোনো দরকার নাই। আপনারা এগুলো মার্ক করে রাখছেন, এগুলো আপনারা মানে হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে জাস্ট ভালো করে একটু দেখবেন। ধরো যে আপনার হচ্ছে কালকে হচ্ছে বাংলাদেশ অর্থনীতির হচ্ছে পরীক্ষা, তো অর্থনীতি নিয়ে পরীক্ষার আগে আপনি একবার চোখ বুলাবেন, দেখবেন যে আপনার পরীক্ষার সময় মনে থাকে কিনা। দ্যাটস ইট। এরপর যখন আপনারা সাবজেক্ট ফাইনালে যাবেন তখন একবার চোখ বুলাবেন, দেখবেন মনে থাকে কিনা। এগুলো নিয়ে কিন্তু খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, মানে হচ্ছে এগুলো অবশ্যই আপডেটেড ডেটায় আপনাকে মনে রাখতে হবে। বাট আপনাকে আমি একটা জিনিস বলি, বেশি ডেটা আপনি মনে রাখতে পারবেন না। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন, এখানে লিখে দিচ্ছি, খুব বেশি ডাটা মুখস্থ থাকে না। এবং এটা করতে গেলে আপনার মাথায় প্রেসার হবে এবং আপনি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক ভুলে যাবেন, এটা কখনো করতে যাবেন না। একদম অল্প করে ফেলবেন, যে এই 10টা সংখ্যা হচ্ছে আমি মনে রাখবো, এর বেশি না, বা 20টা সংখ্যা আমি মনে রাখবো, এর বেশি না। আচ্ছা, এটা গেল কি আমাদের সিলেবাস অ্যানালাইসিস। এখন যাব আমরা আমাদের মূল টপিকে। আচ্ছা, আমাদের মূল টপিকে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু ট্রাই করি যে আমি কি স্প্লিট করতে পারি কিনা। স্প্লিট হয়েছে, তাই না? ওকে। আচ্ছা,
আচ্ছা, আমার এই কাজটা করার মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমি যদি কিছু একটা লিখতে চাই তাহলে আমি স্প্লিটের ওই অংশটাতে হচ্ছে লিখবো। আর আমরা মূলত হচ্ছে এই পিডিএফটা হচ্ছে দেখবো। আচ্ছা, বাংলাদেশের কৃষিজ সম্পদ আমরা মোটামুটি হচ্ছে বেসিক ভিউ ফলো করতেছি। সো এই যে বাংলাদেশের কৃষিজ সম্পদ, এখান থেকে আসলে কি কি ধরনের প্রশ্ন আসে আমাদের এখানে হচ্ছে 46 থেকে 35তমের মধ্যে যে প্রশ্নগুলো সেখানে আছে। আমরা এখানে একটু ফার্স্টে দেখার চেষ্টা করবো যে কি ধরনের প্রশ্ন মোটামুটি আসে। এই দেখেন, মৎস্য থেকে একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণু উৎপাদনের প্রধান উৎস। এটা কিন্তু হালদা। আপনি দেখবেন যে এই প্রশ্নগুলোর আনসার আপনি কত ইজিলি পারবেন সেটা আপনাদেরকে ফার্স্টে দেখাবো। তারপর হচ্ছে মৎস্য প্রজাতির গবেষণাগার হচ্ছে কোথায় অবস্থিত। ঠিক আছে, মৎস্য রিলেটেড। ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে কয়টি। আচ্ছা, এটা এখানে আনসার নাই, ইটস বিকজ হচ্ছে যে এখন নতুন করে কিছু পণ্য হয়তো বা যুক্ত হয়েছে, দ্যাটস অল। আচ্ছা, জুম চাষ কোথায় হয়, কোথায় ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি আপনারা পান। আচ্ছা, সো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে ইনস্টিটিউট রিলেটেড প্রশ্ন হয়। তারপর হচ্ছে কোন জিনিসটা কোথায় ভালো হয়, অর্থাৎ কোন কৃষি পণ্যটা কোথায় ভালো হয়, এ ধরনের প্রশ্ন হয়। সেটা মাছ নিয়ে হইতে পারে, সেটা সবজি নিয়ে হইতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আম, কোন জাতটা ভালো, কোন জাতটা উন্নত, এই ধরনের প্রশ্ন হয়। তো আমি কি কি বললাম এখানে একটু নোট করি। এক হচ্ছে ইনস্টিটিউট, তারপর হচ্ছে কোন কৃষি পণ্য কোথায় পাওয়া যায়, তারপর হচ্ছে কোন জাত কেমন। এই ধরনের প্রশ্ন হচ্ছে আপনাদের আসে। কেন আমি হচ্ছে মানে এরকম ভাবে ভাগ করে ফেললাম, তাহলে আপনাদের মাথায় থাকবে যে কোন প্রশ্নটা আসে। তারপরে এই যে দেখেন আবাদযোগ্য জমির পরিমাণ, এটা কি একটা সংখ্যা আপনাকে মাথায় রাখতে হবে। এই ধরনের প্রশ্নের কি আপনারা আনসার করবেন কোনো রকমে। আচ্ছা, আরেকটা টেকনিক শিখাই, সেটা হচ্ছে যেমন বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি। এ ধরনের প্রশ্নগুলোর আনসার আপনারা সব সময়, এই যে কোন পণ্য কোথায় উৎপন্ন হয়, হ্যাঁ, এ ধরনের প্রশ্নগুলোর আনসার আপনারা সব সময় একটু ম্যাপটাকে মাথায় রেখে কল্পনা করে তারপর হচ্ছে মুখস্থ করবেন। তাহলে আপনারা আনসার করার সময় ওই ম্যাপটাকে মাথায় আনলে দেখবেন আপনারা মোটামুটি আনসার মাথায় চলে আসতেছে। দেখেন তো, সবচেয়ে বেশি চা বাগান কোথায় আপনাদের মাথায় আসতে পারে, এটা মনে হয় সিলেটে। না, এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট সিলেটে না, এটা সিলেট আহ বিভাগের মধ্যে, কিন্তু সিলেট জেলায় না, এটা কি মৌলভীবাজার। সো এইভাবে হচ্ছে আপনাদের মোটামুটি ম্যাপটা মাথায় রেখে একটু জিনিসটা মানে হচ্ছে মুখস্থ রাখতে হবে, তাহলে দেখবেন যে মোটামুটি একটা আইডিয়া হচ্ছে হয়ে যাবে। বা আপনারা মোটামুটি হচ্ছে যে একটা থেকে কি বলে গেস করে আনসার বের করতে পারবেন বা দিতে পারবেন নাকি। ওকে, ওই যে দেখেন, বলাকা কোন ধরনের ফসল বা কোন ধরনের ফসলের জাত। তাহলে যে কোন জাত কেমন, অথবা কোন ফসলের জাত, এ ধরনের প্রশ্ন হয়। কোনটি কোন ফসলের জাত। Okay. আর একটা কি বলছি, বিভিন্ন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন হয় যে কোন প্রতিষ্ঠান কি করে, যে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি, বিএডিসি। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে ফুল ফর্মটা মুখস্থ রাখবেন, তাহলে মোটামুটি শর্ট ফর্মটা কি বলে গেস করতে পারবেন। সো আমরা দেখলাম যে এ ধরনের প্রশ্ন মোটামুটি হয়। এখন আমরা একটু পড়ায় চলে যাই। আচ্ছা, এই পড়াশোনাতে আমরা দেখেন এখানে কিন্তু কৃষিতে খুব বেশি কিছু নাই। আবার উল্টা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, কৃষিতে আসলে খুব বেশি কিছু নাই। যা কিছু আছে এটাকে দেখবেন যে এখন আমরা এটাকে শর্ট করে ফেলবো, কারণ এত কিছু যদি আপনি মুখস্থ করতে যান 3 নাম্বারের জন্য কোনোদিন শেষ করতে হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট কি কি এটা একটু আলাদা করবো। একটা হচ্ছে কি প্রিভিয়াস কোয়েশ্চেন, এটা আপনারা অবশ্যই সবগুলো দেখবেন, মানে এটা হচ্ছে মাথায় থাকবে।
আচ্ছা, নতুন করে কি কি শিখবেন? যেমন হচ্ছে কৃষি শুমারি। টোটাল কয়টা কৃষি শুমারি হয়েছিল? 6টা। সর্বশেষ হয়েছে কবে? 2019-এ, এই যে ষষ্ঠ কৃষি শুমারি। ঠিক আছে। এবং এটা আমাদেরকে হচ্ছে কে সহায়তা করে? বিশ্ব খাদ্য কৃষি সংস্থা FAO এর নির্দেশনায় হচ্ছে হয়েছে, এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হচ্ছে এটা করে। আচ্ছা, এর মধ্যে এই সংখ্যাগুলো আপনাদের মুখস্থ করার দরকার নেই। এই যে মোট আবাদযোগ্য জমি, এটাও আপনারা চাইলে একটু মনে রাখতে পারেন, না হলে দরকার নেই, যদি মনে হয় যে কঠিন হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা আসতে পারে, দ্যাটস ওয়াই আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, কৃষিতে নিয়োজিত জনশক্তি, এটা কত? আমাদের প্রায় 45%। অর্থাৎ মনে রাখতে পারেন যে আমাদের প্রায় 50%-এর কাছাকাছি মানুষ হচ্ছে কৃষিতে নিয়োজিত। আচ্ছা, সবচেয়ে বেশি কৃষি নির্ভর পরিবার হচ্ছে বরিশালে। অর্থাৎ যেটা হচ্ছে আপনার আহ কি বলে, মানে শিল্পক্ষেত্রে যেটা সবচেয়ে পিছিয়ে সেটাই হচ্ছে কৃষিতে এগিয়ে আর কি, কারণ অ্যাকচুয়ালি মানে হচ্ছে কৃষিতে হচ্ছে সে এগিয়েছিল। আরেকটা হচ্ছে কি, জিডিপিতে কৃষির অবদান, সেখানে এই সংখ্যাটা সঠিক কিনা আমি জানি না, এটা হচ্ছে আপনাদের রিসেন্টলি যেটা অর্থনৈতিক সমীক্ষা, ওটা থেকে হচ্ছে আপনারা দেখে নেবেন। দেখেন, অর্থ বছরে দিছে না, অর্থাৎ এটা অর্থনৈতিক সমীক্ষা থেকে আসছে। তো এটার আনসারটা কি হবে? 24-25 অর্থ বছরে অনুযায়ী হচ্ছে এটার আনসার, যে কৃষির মানে হচ্ছে জিডিপিতে হচ্ছে কৃষির অবদান কত। আচ্ছা, বাকিগুলো আর মুখস্থ করার দরকার নেই, এত কঠিন জিনিসপত্র। আচ্ছা, কৃষি খাতের মধ্যে কি কি থাকে? কৃষি থাকে, বনজ থাকে, মৎস্য থাকে, এই জন্য তো আমরা মৎস্য থেকেও হচ্ছে প্রশ্ন পেয়েছি। একটা জিনিস আপনারা মাথায় রেখে দিতে পারেন, যে ভূমিহীন চাষি কাকে বলে এবং প্রান্তিক চাষি কাকে বলে। আমরা কিন্তু অনেক সময় গুলাই ফেলি, যে 0.05 থেকে 1.49, অর্থাৎ অলমোস্ট 1.5 এর কাছাকাছি একর জমি যার আছে সে হচ্ছে প্রান্তিক চাষী। আর যার হচ্ছে একদম 0 থেকে 0.049 একর এ পর্যন্ত যার, উনি হচ্ছে ভূমিহীন চাষী। অর্থাৎ তার যদি একদম অল্প কিছু থাকে তাও সে ভূমিহীন চাষী হতে পারে, অথবা তার শুধু জাস্ট একটা ঘর আছে এরকম। ওকে। আচ্ছা, আরেকটা কি, বিভিন্ন ধরনের শস্য উৎপাদনে যে শীর্ষ জেলা, এটা কিন্তু আপনার এইভাবে প্রশ্ন এইভাবে আসে না। প্রশ্ন আসে কি, আপনি একটু আগে প্রশ্নটা ফেস করলেন না, যে আম, চা বাগান কোথায় বেশি আছে বা চা কোথায় বেশি উৎপাদিত হয়? এটার আনসার যে মৌলভীবাজার। হ্যাঁ, চা বাগানও কিন্তু হচ্ছে মৌলভীবাজারে সবচেয়ে বেশি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই চারটা ইম্পর্টেন্ট, এই চারটা মোটামুটি মাথায় রাখতে হবে। কিরকম ভাবে মাথায় রাখবেন দেখেন, এই যে ধান, ধান গবেষণা কেন্দ্র কিন্তু ময়মনসিংহে অবস্থিত। এই কারণে কিন্তু ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয় হচ্ছে ময়মনসিংহে। ঠিক আছে। তারপরে যে মনে আছে ছোটবেলায় আমরা পড়তাম যে রুটির ঝুড়ি বলা হয় হচ্ছে ঠাকুরগাঁওকে, এটার কারণ হচ্ছে ওই জায়গায় হচ্ছে কি গরমের কারণে গম বেশি উৎপাদিত হয়। সো এভাবে আপনাদের মোটামুটি একটা ম্যাপকে মাথায় রেখে এই ইনফরমেশন গুলো মানে হচ্ছে মোটামুটি মনে রাখা ট্রাই করতে হবে। ওকে, সবগুলো লাগবে না। দেখবেন যে এই যে দেখেন কক্সবাজারে হচ্ছে রাবার, রাবার বাগান। আচ্ছা, তারপর হচ্ছে তামাক হচ্ছে কুষ্টিয়া, এটা তো বোঝাই যাচ্ছে। ওইখানে কিন্তু একটা ইভেন করিডোরও আছে। আচ্ছা, ইক্ষু বা আখ হচ্ছে এই যে নাটোরে, অর্থাৎ যেখানে হচ্ছে আপনাদের ওই যে হাওর থাকে সেখানে হয়তো বা এগুলো একটু বেশি হয়। আচ্ছা, আম হচ্ছে নওগাঁ, এটা তো বোঝাই যাচ্ছে, যেখানে হলো যে আপনার বরেন্দ্র এলাকা গরম। ওকে। আম, কাঁঠাল হচ্ছে গাজীপুরে। এই তো মোটামুটি যতটুকু আপনাদের মাথায় থাকে আর কি, নিজেদের এলাকাটা একটু ভালো করে মাথায় রাখতে পারেন। যেমন আমার এলাকা চট্টগ্রাম, সো আমি এটা মাথায় রাখি, কিন্তু যদিও এটা আসে না। আচ্ছা, আম, আরেকটা হচ্ছে আপনাদের বাংলাদেশ কখন কোনটা উৎপাদনে হচ্ছে সেরা ছিল, এটি একবার একটু দেখতে পারেন। আমরা সম্ভবত ইলিশ উৎপাদনে সবসময় 1 নম্বরে থাকি, যেহেতু বাংলাদেশে হচ্ছে মানে ইলিশটা মানে সবচেয়ে বেশি হচ্ছে এইখানেই ডিম পারে আর কি, এখানেই উৎপাদিত হয়। পৃথিবীর অন্য জায়গায় তো আসলে খুব বেশি ইলিশ পাওয়া যায় না। আচ্ছা,
এরপর এখানে একটা ভাগ করা হয়েছে যে কোনটা কৃষি পণ্য, কোনটা অর্থকরী পণ্য। হুম। আচ্ছা, এবার চলে আসেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। কি কি? রবি মৌসুম কখন থেকে কখন, এবং হচ্ছে খরিফ মৌসুম কখন থেকে কখন। অর্থাৎ আমাদের যেটা হচ্ছে গরমকাল, সেটাকে হচ্ছে আমরা খরিফ মৌসুম বলি আর কি। এবং সেই সময়ে কি কি ফসল উৎপাদিত হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আসে। এখন কথা হচ্ছে এটা কিভাবে মনে রাখবেন। এটা মনে রাখতে আমার নিজেরও কষ্ট হয়, কারণ এখন অনেক সময় দেখবেন যে অনেকগুলো ফসল আছে যেগুলো সারা বছর এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি দেখবেন যে না, এটা তো অ্যাকচুয়ালি সারা বছর পাওয়া যাওয়ার কথা না, এটা তো অ্যাকচুয়ালি গরমকালের, বা ওটা তো অ্যাকচুয়ালি শীতকালের। সো এরকম কনফিউশন হবে। আপনারা যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে শীতকালেরটা মোটামুটি মুখস্থ রাখার চেষ্টা করবেন, এবং শীতকালেরটা মুখস্থ রাখলে তাহলে গরমকালেরটা আপনি মোটামুটি মানে অটোমেটিক গেস করতে পারবেন। আচ্ছা। এবার চলে আসেন হচ্ছে ধান। এই অংশটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, মঙ্গা এলাকার ধান কোন জাতের, লবণাক্ত সহিষ্ণু ধান কোনগুলা, ঠিক আছে, জোয়ার ভাটা অঞ্চলের ধান কোনগুলা, জিঙ্ক সমৃদ্ধ ধান কোনগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে মোটামুটি 80% জমিতে হচ্ছে ধান উৎপাদিত হয়। তারপর হচ্ছে আহ গবেষণা কেন্দ্রগুলা, তারা কি কি উৎপাদন করছে, মানে কোন জাত হচ্ছে উদ্ভাবন করছে আর কি, উৎপাদন না। সো তারপর হচ্ছে আমাদের হচ্ছে আউশ ধান কখন হচ্ছে রোপণ করা হয়, কখন কাটা হয়, ঠিক আছে, এগুলো সবগুলোতে আউশ ধান, আমন ধান, বোরো ধান, ঠিক আছে। সো এই ইনফরমেশন গুলো মোটামুটি একটু মাথায় রাখা লাগবে। এটা যদি উল্টা হয়ে গেছে, এখানে আসলে তেমন কিছু নাই। কোন জাতের ধান কোথায় উৎপাদন হয় ওটা মনে হয় এখানে আছে, ওটা একটু দেখি নিই। ওকে। গম অত গুরুত্বপূর্ণ না। যে প্রথম লাইন পড়ছেন, গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, এটাই গুরুত্বপূর্ণ। আলু অতটা গুরুত্বপূর্ণ না, পেঁয়াজ অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এবার চলে আসেন জিআই পণ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সর্বশেষ জিআই পণ্য কোনটা, এবং জিআই পণ্য হচ্ছে কারা, মানে হচ্ছে এটা কারা অনুমোদন দেয়। এটা দেয় হচ্ছে কি ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তারা হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে এরকম জিআই পণ্য কোনটা কোনটা হতে পারে এগুলো হচ্ছে বলে। আচ্ছা, সর্বশেষ কি? সর্বশেষ হচ্ছে এখানে 43টা পর্যন্ত লেখা। তো আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে একদম যেটা রিসেন্ট, সেটা হচ্ছে দেখবেন। সর্বশেষটা দেখার চেষ্টা করবো। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা পিডিএফ দিব যেখানে হচ্ছে আরো কিছু রিসেন্ট ইনফরমেশন হচ্ছে আছে। শেষ জিআই, আমাদের একটু হচ্ছে সার্চ করতে হবে। কিন্তু এটা হচ্ছে একদম রিসেন্ট যেটা, সেটাই হচ্ছে আপনারা আনসার করার চেষ্টা করবেন, সাপোজ মনে নাই তাহলে দরকার নেই। উম, এখানে বলছে বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য হচ্ছে 51টা। দিনাজপুরের বেদানা লিচু সামথিং, মানে এখানে বলতেছে সর্বশেষ হচ্ছে 51টা। দিনাজপুরের বেদানা লিচু।
আসলে আমি বলতেছি না যে এটাই হচ্ছে কারেক্ট, আমি বলতেছি এটা আপনারা একটু সার্চ করবেন ও নিজের মতো খাতায় একটু নোট করে নেবেন। এবং প্রশ্ন আসলে এটাই আসতে পারে, কে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কে হচ্ছে পেটেরটা দেয়, আর একটা হচ্ছে সর্বশেষ কোনটা। আর এছাড়া হচ্ছে কিছু প্রশ্ন আসতে পারে যে কোনটি জিআই পূর্ণ নয়। এই ধরনের প্রশ্নের আনসারের জন্য আপনাকে যেটা করতে হবে, এটা একটু একবার গো থ্রু করতে হবে যে কোনটা কোনটাকে আমরা জিআই পূর্ণ হিসেবে ধরছি। ঠিক আছে। আচ্ছা, অর্থকরী ফসলের মধ্যে হচ্ছে যে পাট উৎপাদনে ফরিদপুর হচ্ছে শীর্ষে। হুম, পাটকে হচ্ছে সোনালী আঁশ বলা হয়। এগুলা একটু হচ্ছে রিডিং দিলেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে কম গুরুত্বপূর্ণ না, একটু হচ্ছে রিডিং দিলেন। চা, এটাও একটু রিডিং দিলেন যে কোথায় হচ্ছে যে চা বাগান বেশি। ঠিক আছে। তারপর হচ্ছে সরি, উদয় দাগ করতেছে তাই না? সেটা মনে হয় একটু প্রবলেম হচ্ছিল ওই সময়। ওকে, সো এতটুকু পর্যন্ত আমাদের বলতে গেলে হয়ে গেল। হচ্ছে যে আচ্ছা, কেমন আমরা কি চলেছে কি দেখবো? তোমার? আলুর উন্নত জাত, এটা একটু আমরা দেখবো। তারপর হচ্ছে পেঁয়াজ আসে না, আম। তারপর হচ্ছে আমের যে জাতগুলা, হুম, আমের জাত। তারপর হচ্ছে আমের যে জিআই পণ্যগুলা, হুম, এই যে রাজশাহীর যেটা হচ্ছে হিমসাগর বা খিরসাপাত, এটা হচ্ছে কিন্তু জিআই পণ্য। এটা এটা একটু দেখবেন। আচ্ছা, এরপর যেটা, সরি জিআই পণ্য তো দেখা হয়েছে। তারপরে যে চা, চা থেকে বললাম একটু দেখা লাগবে যে কোথায় হচ্ছে যে চায়ের বাগান সবচাইতে বেশি। উপমহাদেশের চায়ের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, বাংলাদেশ টি বোর্ড হচ্ছে, এটা হচ্ছে মনে হয় চট্টগ্রামে, নাসিরাবাদ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখবেন এখানে আর তেমন কিছু নাই। ঝুম চাষ সম্পর্কে একটু দেখতে হবে। রাবার, এটা হচ্ছে কক্সেস বাজারে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। আচ্ছা, এবার দেখেন জাত রিলেটেড একটা চার্টই আছে। এর মধ্যে এই যে কলার যে বিভিন্ন জাত, আমের যে বিভিন্ন জাত, গমের যে জাত আছে, আলুর যে জাত আছে, ধানের যে জাত আছে। ঠিক আছে। তারপর হচ্ছে এই তো, মোটামুটি এগুলাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর হচ্ছে কি, আম, এই যে কি কি রোগ হতে পারে, আর একটা হচ্ছে ইনস্টিটিউট। এই যে ইনস্টিটিউট, ইনস্টিটিউট গুলো কি কি, যেমন হচ্ছে বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এভাবেই হচ্ছে মনে রাখবেন। ঠিক আছে, বাড়ি মনে রাখলে কিন্তু হবে না। এটা কোথায়? জয়দেবপুরের গাজীপুরে, মানে গাজীপুরের জয়দেবপুরে। ওইখানেই দেখবেন আরো বেশ কিছু জিনিসপত্র আছে। উম তারপর হচ্ছে এই গবেষণা কেন্দ্রগুলো কোথায়, বলে একটু মাথায় রাখবেন। এই যে গবেষণা অনুষ্ঠানগুলো কোথায়, এটা। তারপর হচ্ছে যে এখানে বিভিন্ন সময় পরীক্ষায় আসছে। ঠিক আছে, যে কোন গবেষণা কেন্দ্রগুলো কোথায় অবস্থিত, এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে মাথায় রাখার প্রসেস কি। দেখবেন যে অনেক সময় হচ্ছে সেম সেম নাম আছে, যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি, এটা আবার ঢাকায়। আবার হচ্ছে যে কৃষি গবেষণা কেন্দ্র,
এটা আবার হচ্ছে যে উম জয়দেবপুর, গাজীপুর। সো আপনার মাথায় রাখতে হবে এটা, যে হচ্ছে দেখবেন যে যে জিনিসটা সার্কুলেশনের সাথে রিলেটেড, এই যে দেখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ, এটা হচ্ছে মনে হয় বীজ টিজ সাপ্লাই দেয় আর কি, হ্যাঁ, এটা সরবরাহ করে। সো যেটা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড সেটাকে অবশ্যই কোথায় থাকতে হবে? ঢাকায়। ঠিক আছে, আমি এখানে একটু করে লিখে দিচ্ছি, যেটা সাপ্লাইয়ের সাথে কানেক্টেড ওকে থাকতে হবে ঢাকায় বা সেন্টারে। কিন্তু আরেকটা জিনিস, যে শুধু গবেষণা করতেছে সে যেখানে ভালো উৎপাদিত হয় সেখানে থাকলে কিন্তু চলে। এই জন্যই কিন্তু বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো একটা জিনিস যেখানে ভালো উৎপাদিত হয় সেখানে হয়তো বা আছে, আর যেখানে যেটা হচ্ছে সার্কুলেশনের সাথে রিলেটেড ওটা হচ্ছে ঢাকায় থাকে। এই মোটামুটি এই মানে কমন ট্রেডটা হচ্ছে মাথায় রেখে আপনি মোটামুটি মাথায় রেখে দিতে পারবেন যে কোনটা কোথায় ভালো উৎপাদিত হয় সেটার সাথে রিলেট করে কোন গবেষণা ইনস্টিটিউট কোথায়। এই তো, এই দেখেন কৃষি মোটামুটি শেষ। এবার চলে আসি একটু মৎস্যে। মৎস্যে তো আমরা দেখলাম যে ইলিশ উৎপাদনেই হচ্ছে বাংলাদেশ প্রথম। তারপর হচ্ছে স্বাদু পানির মাছ উৎপাদনেও মনে হয় বাংলাদেশ প্রথম অথবা দ্বিতীয়, এরকম কিছু একটা। এগুলো হচ্ছে একদম রিসেন্টটা পড়ে নিবেন। ইলিশ সম্পর্কিত একটু পড়ে নেবেন, রিসেন্টলি কিন্তু ইলিশ মাছের হচ্ছে জীবন চক্র আবিষ্কৃত হয়েছে, এটাও একটু দেখবেন যে এটা কে আবিষ্কার করেছে। ওকে। আরেকটা কি, মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যে স্বাদু পানির মৎস্য গবেষণা ইনস্টিটিউটটা কোথায়? ময়মনসিংহে। আর নোনা পানিরটা কোথায়? খুলনায়। বুঝতেই পারতেছেন কেন। আর নদী মৎস্য কেন্দ্র, এটা কেন চাঁদপুরে? কারণ ওটা তো হচ্ছে একটা নদী বন্দরও। ঠিক আছে। ওকে। এই তো। আরেকটা হচ্ছে কি প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র, এটা মনে হয় এই যে সাভার, ঢাকা। মোটামুটি মানে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক বেশি এবং যেটার সাথে সার্কুলেশন রিলেটেড ওটা ওটা কিন্তু ঢাকায়। ওকে। তাহলে দেখলেন যে আপনাদের কৃষি কিন্তু খুব বেশি বড় না, আবার খুব ছোট না। আপনাকে যদি তিন তিন কমন আনতে হয় তাহলে আমি যে জিনিসগুলো দাগ দিলাম এগুলো কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না। এবং মোটামুটি এই জিনিসগুলো আপনারা শিখে ফেলেন, দেখেন এরপর কোনো আপনার মানে মানে মিস হচ্ছে কিনা মার্কস, তখন আপনি হয়তো বা আরেকটু বেশি করে করলেন। ঠিক আছে, মোটামুটি এতটুকু করলে কমন চলে আসা উচিত। এবার চলে আসেন আহ জনসংখ্যায়। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে একটু করেন, যে আমি বুঝছি না বা আমার এরকম বলা উচিত বা করা উচিত বা কি করব। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আনমিউট করে করতে পারেন। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, যদি না বলতে চান তাহলে আমরা আবারও ক্লাসে ফিরে যাই। Okay. এখন আমরা চলে আসি বাংলাদেশের জনসংখ্যা জাতিগোষ্ঠী এই টপিকটাতে। এই টপিকটা তো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে বলতে গেলে এখানে যে 3 মার্কস, এটা আপনাকে 2 থেকে 3 হচ্ছে মোটামুটি কি করতে হবে? কনফার্ম করতে হবে। কারণ এখানে যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মার্কস ওই 25 থেকে আরো একটু একটু করে কমে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি পুরোটাতে যে আসলে কি কি থাকে। এটা তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে হচ্ছে যে জনশুমারি হচ্ছে যেটা হয় সেটা নিয়ে একটু প্রশ্ন থাকবে, যে মানে আদমশুমারি যেটা আর কি। তারপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, ওনাদের অবস্থান কোথায়, তাদের বিভিন্ন অনুষ্ঠান, তাদের বিভিন্ন ইনস্টিটিউট। তাহলে দেখি আমরা কি কি প্রশ্ন থাকে। এটা ছিল কি কৃষি। আচ্ছা, সবগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এরপর চলে আসেন হচ্ছে জনসংখ্যা। তাহলে জনসংখ্যা থেকে কি গুরুত্বপূর্ণ? একটা হচ্ছে এই যে জনশুমারি যেটা হয় সেটা রিলেটেড যে টপিকটা,
তারপর হচ্ছে আম, যারা উপজাতি আছেন ওনাদের যেগুলো অনুষ্ঠান, অবস্থান, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি তাদের যে ইনস্টিটিউট, ইনস্টিটিউট, ঠিক আছে। Okay. এইটুকুই যদি আপনি মনে রাখতে পারেন মোটামুটি আপনার এই প্রতিষ্ঠানটা, সরি, মানে জনসংখ্যা রিলেটেড এটা হচ্ছে কমপ্লিট। 3 মার্ক হচ্ছে কমন, মানে হচ্ছে আপনাদের মোটামুটি কমন হচ্ছে ফেলতে হবে আর কি। আচ্ছা, আমরা এখন একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম? একটু কি হচ্ছে গেস করে আনসার দিতে পারবেন? এই যে বরিশাল। কেন? এখানে যদি হচ্ছে রাঙামাটি থাকতো তাহলে সম্ভবত ওটা আনসার হতো। কেন? কারণ হচ্ছে, সরি, রাঙামাটি তো আবার বিভাগ না, জেলা, মানে জেলা হিসেবে হচ্ছে রাঙামাটি হলে ওটা সবচেয়ে কম হবে। কারণ হচ্ছে মোটামুটি যেখানে আপনার শিল্প কারখানা নাই সেখানে কিন্তু মানুষজন হচ্ছে অনেক দূরে দূরে হচ্ছে বসবাস করে, সুতরাং ওখানে ঘনত্ব কম। এভাবে আপনারা মাথায় রাখতে পারেন। সর্বোচ্চ তো অবশ্যই ঢাকায়, বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে কি আসছে দেখেন, মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? তাহলে তুই বললাম আমাদের যারা উপজাতি আছেন ওনাদের যে উৎসবের নাম বা উৎসব, বা হচ্ছে যে ওনারা ওনারা কোথায় থাকেন, তারপর হচ্ছে উম কয় ধরনের হচ্ছে, মানে উপজাতি কয় ধরনের হচ্ছে আছে বা কয়টা সংখ্যায় আছে। আচ্ছা, তারপর তাদের ভাষা, তাদের পরিবারের গঠন, তাদের পোশাক, এগুলো সবগুলো নিয়ে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। তারপর হচ্ছে জনশুমারি, ষষ্ঠ জনশুমারিটা কবে হয়েছিল, ঠিক আছে। এটা এখন অবশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন না, এটা যখন হয়েছিল তখন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। তারপরে জনসংখ্যা বিষয়ক যেটা গবেষণা প্রতিষ্ঠান নিপোর্ট, মোটামুটি এই ধরনের প্রশ্নগুলোই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে আসি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি জনমিতির লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি? এটা আপনারা জাস্ট একটু আইডিয়াটা মাথায় রাখতে পারেন, যে কোনো একটা দেশের মোট জনসংখ্যার 50%-এর বেশি যখন কর্মক্ষম জনগোষ্ঠী থাকবে, অর্থাৎ বাংলাদেশের এখন যেটা সিচুয়েশন আর কি, মানে বৃদ্ধ লোকের থেকে কিন্তু মোটামুটি কর্মক্ষম লোকের সংখ্যাটা বেশি, এই কারণে কিন্তু বেকারত্বের সংখ্যাও বেশি। তারা অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। অর্থাৎ বাংলাদেশের এখন সিচুয়েশনটা এমন, বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে ক্রাম্বল করার কোনো সিচুয়েশনে নাই। কেন? কারণ এই যে কর্মক্ষম মানুষরা আছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে কাজ বা হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করার একটা চেষ্টা তারা করবে। কিন্তু যদি বিষয়টা এমন হতো, আপনি চিন্তা করেন, যদি বৃদ্ধ লোকের সংখ্যা বেশি হতো তাহলে কিন্তু তারা এই কাজটা করতে পারতো না। তখন সরকার বলেন বা পরিবার বলেন বা যে কোনো অবস্থা থেকে তাদেরকে সাপোর্ট কিভাবে দিব, সেটা হতো হচ্ছে প্রধান চিন্তা ভাবনা। এবং ওই সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্রাম্বল করার একটা সিচুয়েশনে অবশ্যই থাকতো বা চলে যেতে পারতো। ওকে, কর্মক্ষম জনগণ বলতে আমরা কোন সংখ্যাটাকে বুঝি? 15 থেকে 64 বছর, এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর নির্ভরশীল জনসংখ্যা কোনটা? যেটা একদম ছোট বাচ্চা, যেটা অর্থাৎ 0 থেকে 18 সংখ্যা যদি বেশি হয় অথবা যদি 65-র অধিক বেশি হয়, ওনারা কিন্তু জবে থাকে না। আচ্ছা, তো বাংলাদেশের হচ্ছে কর্মক্ষম জনগণের সংখ্যা মোটামুটি 7 কোটি, মানে 7,34,00,000। চিন্তা করুন, অনেক মানুষ। ওকে, 2012 সালে হচ্ছে প্রবেশ করে এবং 2042 সালে এটা কি হবে, শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় সবসময় রাখবেন, বাকিটা লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে ষষ্ঠ জনশুমারি হচ্ছে যেটা হলো, সেটার কিছু ইনফরমেশন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা কি, এটা হচ্ছে এই যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস ওরা হচ্ছে করছে। তারপর হচ্ছে এখানে নাসার মানে হচ্ছে কারিগরি সহায়তা নেওয়া হয়েছে, ঠিক আছে। জিআইএস ম্যাপ হচ্ছে ব্যবহার করা হয়েছে। প্রথমবারের মতো হচ্ছে তৃতীয় লিঙ্গে বা হচ্ছে প্রবাসীদেরকে হচ্ছে যুক্ত করা হয়েছে, মানে তাদের সংখ্যা কত সেটা। ওকে, তারপর হচ্ছে মোট জনসংখ্যা কত, এটা একটু হচ্ছে দেখতে পারেন, যে মোট জনসংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা, পুরুষ নারীর অনুপাত, তারপর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, তারপর হচ্ছে
কৃষিতে নিয়োজিত কত পার্সেন্ট, শিল্পে নিয়োজিত কত পার্সেন্ট, সেবায় নিয়োজিত কত পার্সেন্ট। এই তো। সাক্ষরতার হার কত পার্সেন্ট, সাক্ষরতার শীর্ষে কোন বিভাগ, সর্বনিম্ন কোন বিভাগ, এগুলো এগুলো হচ্ছে মোটামুটি আর কি মাথায় রাখার মতো। তারপরে এই যে নিপোর্ট, এটা কোথায়, আজিমপুর ঢাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং। আচ্ছা, এবার চলে আসি আমরা উপজাতিতে। আমাদের সংবিধানের 23-এর ক অনুচ্ছেদে কিন্তু উপজাতি রিলেটেড একটা কি আছে, একটা অনুচ্ছেদই আছে। এবং সেই অনুচ্ছেদেই কিন্তু মোটামুটি ব্যাখ্যা করা আছে যে তাদের যে কি কি অধিকার, মানে সাংবিধানিক কি কি অধিকার, এগুলো কিন্তু সেখানে মোটামুটি আছে। আচ্ছা, আমাদের সংবিধানে কিন্তু আদিবাসী ওয়ার্ডটা নাই, ঠিক আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা হচ্ছে মাইনর এথনিক গ্রুপ, এই জিনিসটা হচ্ছে আছে, বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত হবে, এটাই কিন্তু আছে। ওকে, এখানে আপনাদের মাথায় রাখতে হবে হচ্ছে কারা কোন অঞ্চলে বসবাস করে। এখানে দেখবেন যে অনেকগুলো আছে, সবগুলো দরকার নেই, যেগুলো স্টার্ট দেওয়া সেগুলো মোটামুটি দেখেন যে কারা কোথায়। যেমন এই যে ওরাও, এটা হচ্ছে নওগাঁতে, দেখুন মনে রাখতে হবে যে নওগাঁ, ওরাও, ঠিক আছে। তারপর হচ্ছে একই অঞ্চলে যেমন হচ্ছে রাঙামাটিতে কারা, বান্দরবানে কারা, এগুলো একসাথে মনে রাখার চেষ্টা করবো। তার মানে আমি কি বললাম, এই চারটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আরেকটা চার্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন এলাকায় সবচাইতে বেশি সংখ্যক আহ উপজাতি বসবাস করে। এটা কি আমাদের পার্বত্য চট্টগ্রামে কিন্তু সবচাইতে বেশি সংখ্যক উপজাতি হচ্ছে বসবাস করে। আচ্ছা, এই পর্যন্ত আমি বললাম যে একটু গুরুত্বপূর্ণ। এরপর আপনারা এই যে কোয়েশ্চেন আনসার গুলো হচ্ছে দেখবেন। এরপর হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখলেই হবে, যেমন চাকমা, ওদের ভাষা কি, আরাকানি। তারপর হচ্ছে পিতৃতান্ত্রিক, ধর্মবৌদ্ধ, মৌজা, মানে মৌজা প্রধান বা হচ্ছে গ্রাম প্রধান, অর্থাৎ ওদের গ্রামকে মৌজা বলা হয়। তারপর হচ্ছে উপজাতিদের মধ্যে ওরাই হচ্ছে শিক্ষার হারে সবচাইতে বেশি এগিয়ে, যে তাদের গ্রামকে হচ্ছে আদাব বা পাড়া বলা হয়, কয়েকটা গ্রাম মিলে হচ্ছে মৌজা। সব বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে ফেসবুকে যুক্ত হয়েছে হচ্ছে চাকমা ভাষা। তারপর তাদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে কি পিনন ও হাদি, এটাকে হচ্ছে থামি বলা হয়। আচ্ছা, এই তো, তাদের আদি নিবাস কোথায়, আরাকান এবং নেপাল। এবং তারা কি, তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই না, এই যে বৌদ্ধ। আচ্ছা, এরপর চলে আসলে হচ্ছে গারো, ওরা কিসের বংশধর, এই যে মঙ্গোলীয়। আচ্ছা, ওদের ভাষা হচ্ছে কি মান্দি এবং মাতৃতান্ত্রিক। আমি মনে রাখতাম কিভাবে, গারো হচ্ছে মাতৃতান্ত্রিক, তাদের হচ্ছে ভাষা মান্দি। আর গারোদের মতো দেখতে যদিও চাকমারা, বাট চাকমারা হচ্ছে কি পিতৃতান্ত্রিক। আচ্ছা, এরপর হচ্ছে কি তাদের উৎসব কিন্তু ওয়ানগালা, এবং তারা কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী, ঠিক আছে। বসবাস করে কোথায়, এই যে ময়মনসিংহ, জামালপুর। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেছি? ওকে, আরেকটা হচ্ছে কি ত্রিপুরা, এটাও একটু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে, সরি, বাকিগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, ওই যে খাসিয়া, এটা একটু গুরুত্বপূর্ণ।
খাসিয়া যে গ্রামগুলোকে হচ্ছে বলে পুঞ্জি। চাকমাটা কি? চাকমাটা হচ্ছে কিন্তু এই যে চাকমাদেরটা কিন্তু আদাম বা পাড়া। ওকে। সো আরেকটা হচ্ছে কি সাঁওতাল। এরাও কিন্তু পিতৃতান্ত্রিক, এবং এদের কিন্তু বংশধর হচ্ছে অস্ট্রিক। এরা কিন্তু দেখবেন যে একটু একটু কালো, মানে হচ্ছে গায়ের রং একটু কালো। এবং এরা তো সনাতন এবং খ্রিস্টান দুই ধরনেরই আছে। তাদের উৎসব কিন্তু সোহরাই। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আহ উপজাতিদের যে উৎসবগুলো উৎসবগুলো কিন্তু একটা চার্টে আছে। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই চার্টটা অবশ্যই আপনারা একদম ভালো করে মুখস্থ রাখবেন। এখানে দেখেন চাকমাদের কি বিজু, ত্রিপুরাদের কি বসু, আর ওই যে বৈশাখী বলে না, বৈশাখী তাহলে কি কি নিয়ে? যে বৈশু, বিজু এবং সাংরাই, এই তিনোটা মিলেই হচ্ছে কি বৈশাখী, মানে বর্ষবরণ উৎসব যে বৈশাখী। আচ্ছা, এটা সবগুলোই মনে রাখা লাগবে আপনাদের। গারোদেরটাও মনে রাখা লাগবে, সাঁওতালদেরটা যে সোহরা এটাও মাথায় রাখা লাগবে, রাখাইনদেরটা যে হচ্ছে জলকেলি, তারপরে হচ্ছে মণিপুরীদেরটা যে হচ্ছে মহারাজ লীলা। এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, এই পর্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে আসেন হচ্ছে ধর্ম। এটাও ইম্পর্টেন্ট। কে কোন ধর্মের? দেখবেন যে বেশিরভাগ হচ্ছে বৌদ্ধ ধর্মের, তো খ্রিস্টান ধর্মের মাত্র কয়েকজন, হিন্দু ধর্মের মাত্র কয়েকজন। এভাবে হচ্ছে একটু মাথায় রাখতে লাগবে, ঠিক আছে? যেমন ওরাও, এরা হচ্ছে কিন্তু জড় উপাসক। আর একটাই শুধু আছে পাঙ্গল, এটা হচ্ছে কি ইসলাম ধর্ম। সো এরকম ভাবে হচ্ছে আমাদের কি চার্ট ওয়াইজ মাথায় রাখতে হবে। আরেকটা কি বিভিন্ন প্রতিষ্ঠান, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলেন তো এখানে টোটাল আমরা কয়টা চার্ট দেখলাম? চারটা। একটা তো হচ্ছে জনসংখ্যা রিলেটেড চার্ট, আর তিনটা হচ্ছে কি উপজাতি রিলেটেড চার্ট। এতটুক দেখলে মোটামুটি আপনাদের কি উম জনসংখ্যা চ্যাপ্টার শেষ। এখানে আরো কিছু জিনিসপত্র আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। এগুলো আপনাদের ওই যে দেখবেন যে বেসিক ভিউ বইটাতে আছে, বাট এগুলো গুরুত্বপূর্ণ না। ওকে, এবার আমরা চলে আসি আমাদের তৃতীয় টপিকে, সেটা কি রাজনৈতিক ব্যবস্থা। এটা থেকে পড়তে গেলে দেখবেন যে প্রিভিয়াস ইয়ারে তো প্রশ্নই করেনি। কি করব? এই দেখেন প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন করছে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? তো বিকল্প সরকার হচ্ছে অ্যাকচুয়ালি বিরোধী দল। আচ্ছা, প্রথমত রাজনৈতিক ব্যবস্থা, এই টপিক থেকে আপনারা কি কি পড়বেন? প্রথমত আপনারা কি করবেন? সংজ্ঞাগুলো পড়বেন। কি কি সংজ্ঞা? এই যে বিকল্প সরকার বলতে কি বোঝায়, তারপর হচ্ছে সুশীল সমাজ কি, চাপ প্রয়োগকারী গোষ্ঠী কাকে বলে, তারপর হচ্ছে রাজনৈতিক দল কি, তারপর হচ্ছে এই যে ক্ষমতাসীন ও বিরোধী দলের যে পারস্পরিক সম্পর্ক। এখানে হলো যে আপনারা কিছু সংজ্ঞা আছে, কিন্তু সংজ্ঞাগুলো পড়বেন, হ্যাঁ। কেন সংজ্ঞাগুলো পড়বেন? কারণ এগুলো থেকে হচ্ছে যে প্রিলিতে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর সর্বশেষ প্রশ্ন দেখেন, বহুত আগে, এই যে 40তমতে হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা, এ ধরনের প্রশ্ন করছে। তারপর হচ্ছে এর আগে হচ্ছে যে অ্যালমন্ড পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন কয় ভাগে, এ ধরনের প্রশ্ন আসছে। তবে আমার মনে হয় এবার এ ধরনের প্রশ্ন না এসে বরং আম, এবার হচ্ছে আসতে পারে আপনার একদম রিসেন্ট আমরা যেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করি, ঠিক আছে, এ ধরনের প্রশ্ন হচ্ছে আপনাদের আসতে পারে। তো আমি বলবো এখানে রিসেন্ট। ওকে, এখন আমরা একটু পড়াশোনায় চলে যাই। এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আসলে সিলেবাসকে ছোট করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ প্রিভিয়াস ইয়ারের রেফারেন্স নাই, দ্যাটস ওয়াই আমরা পারতেছি না। এই জন্য আমি আপনাদেরকে এই চ্যাপ্টারটা কিভাবে পড়বেন এটার একটা আইডিয়া দিব। আপনারা মেসেজে লিখেছেন। আচ্ছা, ওকে। প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল।
তারপর হচ্ছে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেটার নাম কি? তারপর হচ্ছে এই যে এই ধরনের যে গুরুত্বপূর্ণ টপিক গুলো, যেমন হচ্ছে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হচ্ছে রাজনৈতিক দল, ঠিক আছে? তারপর হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল, ঠিক আছে? রাজনৈতিক দলের নিবন্ধনের যেটা আইন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আপনারা কি করবেন, একটু গো থ্রু করবেন। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখন যেহেতু রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কথাবার্তা হচ্ছে, দ্যাটস ওয়াই। হুম। এটা ফুল ফর্মও লাগবে, এনসিপির ফুল ফর্মও লাগবে। এটা কি এনসিপি নাকি কি, আমি তো ভুলেও গেলাম, দাঁড়ান। ন্যাশনাল সিটিজেন্স পার্টি, ইয়েস। তারপর হচ্ছে এটার আহ্বায়ককে, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, মানে একটু দেখে রাখবেন নাকি। ওকে। আরেকটা কি, গণপ্রতিনিধিত্ব আদেশ, এটার মাধ্যমে হচ্ছে আপনাদের মোটামুটি নির্বাচনে আহ নির্বাচনের সময়কালে কি ধরনের আচরণ করা যাবে বা করা যাবে না, এটার মাধ্যমে হচ্ছে উম আচ্ছা, এই যে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে কবে এবং কিসের কোন ধারা বলে, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা বলে, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে। তারপর হচ্ছে রিসেন্টলি হচ্ছে যে ধরনের রিফর্ম গুলো হচ্ছে চাওয়া হচ্ছে, আম, সেটা হচ্ছে আপনারা একটু দেখবেন। সংস্কার কমিশন গুলো হচ্ছে যে কি কি রিপোর্ট দিয়েছে আর কি। এখন তো মনে হয় আরো কিছু রাজনৈতিক দল হচ্ছে নিবন্ধন করছে। একবার একটু গো থ্রু করবেন যে কোন কোন রাজনৈতিক দল আছে, কোন কোন রাজনৈতিক দলের হচ্ছে মেইন, মানে প্রধানকে, ঠিক আছে? প্রধানকে দেখা যাবে যে অনেকজনকে চিনেন না, বা অনেকজনকে হয়তো বা হুট করে চিনবেন যে আরে উনি এখানে। আচ্ছা, এদের হচ্ছে নিবন্ধন বাতিল করা হয়েছিল। ওকে। কেন নিবন্ধন বাতিল করা হয় সেটাও করতে পারেন। Okay. তারপর দেখেন এখানে অনেক পুরাতন ইতিহাস আছে, মুজিবের শাসন আমলে কি হয়েছিল। হ্যাঁ, এটাও কিন্তু একটু রিডিং দিতে পারেন, এটাও কিন্তু এখন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, কোন শাসক কি করেছে এগুলো লাগবে না ওভাবে। জিয়াউর রহমানের হচ্ছে শাসনকাল, এটাও একটু গুরুত্বপূর্ণ, একটু দেখতে পারেন। তারপর হচ্ছে এই যে প্রভাব বিস্তারকারী ঘটনাগুলো, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখতে পারেন। সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, এনারা কে কে ছিল, জাস্ট একটু রিডিং। রক্ষী বাহিনী এই জিনিসটা কি ছিল, শান্তি বাহিনী এই জিনিসটা কি ছিল। তারপর হচ্ছে কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটা কি, ঠিক আছে? এবং এটা সম্পর্কে হচ্ছে কে কি কি বলেছেন। তারপর হচ্ছে রিসেন্টলি এই যে যে জুলাই বিপ্লব, এখানে কিন্তু, বা জুলাই অভ্যুত্থান বলা যায় অ্যাকচুয়ালি, মানে থিওরিটিক্যালি ইটস অভ্যুত্থান। তো এখানে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা বড় ভূমিকা ছিল, আমরা দেখতেছি যে অনলাইন স্পিয়ারে হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীদের হচ্ছে একটা বিগ কন্ট্রিবিউশন এখানে ছিল। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আপনাদেরকে এবার একটু ভালো করে করতে হবে। মানে আমি জাস্ট বললাম আর কি যে নট যেখান থেকে প্রশ্ন চলে আসবে, বাট সাপোজ আপনি চিন্তা করেন বিসিএস এ আপনি ফোকাস ধরে রাখতে চান, আপনাকে কিন্তু ইনকুইজিটিভ হতে হবে, আপনাকে হচ্ছে কিন্তু মানে পড়ার আগ্রহটা হচ্ছে আস্তে আস্তে তৈরি করতে হবে। এখন পড়ার আগ্রহ সাপোজ আপনার হচ্ছে যে গতানুগতিক পড়ার মাধ্যমে তৈরি হচ্ছে না, সো আপনাকে কিন্তু কিছু মানে ইম্পর্টেন্ট জিনিসও পড়তে হবে, আবার কিছু হচ্ছে ইন্টারেস্টিং জিনিসও পড়তে হবে, যাতে হচ্ছে আপনার দীর্ঘ সময় পড়ার একটা কি হয়, মানে মানে একটা হচ্ছে আপনার পড়ার একটা আগ্রহ তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমি আবার শেষে একটু কথা বলবো যে কিভাবে আসলে পড়তে হবে।
তারপর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কে কে আছে, নামগুলো পড়লে আপনারা এখন দেখবেন যে কমন পড়ে যাচ্ছে। এই যে সুজন, আহ, সুশাসনের জন্য নাগরিক, ঠিক আছে, এটার প্রতিষ্ঠাতাকে, বর্তমানে প্রধানকে, হ্যাঁ, এই নামগুলো আপনারা দেখবেন যে খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সিপিডি, অর্থনৈতিক অবস্থা হচ্ছে মূল্যায়ন করেন, প্রতিষ্ঠাতা যদিও রেহমান সোবহান, বর্তমানে প্রধানকে। তারপর হচ্ছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তারপরে আরো কিছু কিন্তু আছে। অধিকার, এই অধিকার এটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট, আদিলুর রহমান খান। তারপর হচ্ছে বর্তমানে আরো একজন সম্ভবত সরকারে নিয়োগ পেয়েছেন, ওনার নামটা আমি ভুলে গেলাম, সিআর আবরার, উনিও কিন্তু অধিকারী ছিলেন। ছিলেন বলতে উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বাট উনি হচ্ছে অধিকারের সাথে কাজ করেছেন আর কি। তারপর হচ্ছে এই যে বেলা, ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ মহিলা সমিতি, ঠিক আছে। সো এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কিন্তু আমাদের জানতে হবে। আর একটা কি, সুশীল সমাজ বা সিভিক সোসাইটি, সরি, সিভিল সোসাইটি। এবং সিভিল সোসাইটিরা কাকে কাকে নিয়ে গঠিত, এবং তারা অ্যাকচুয়ালি কি কি করে, মানে তাদের ভূমিকা কি হইতে পারে, ঠিক আছে। রাজনৈতিক দলসমূহ কিন্তু কি সুশীল সমাজের অংশ নয়। কেন? কারণ রাজনৈতিক দলের তো একটা নির্দিষ্ট কি থাকবে, এজেন্ডা থাকবে। আপনার আর আমার কি এজেন্ডা আছে? নাই। আপনার আর আমার এজেন্ডা হচ্ছে, সাপোজ আপনার এজেন্ডা হচ্ছে আপনি কিভাবে বিসিএস এ চান্স পাবেন, আর আমার এজেন্ডা হচ্ছে আমি কিভাবে জব শেষ করব। এটা হচ্ছে আপনার আর আমার এজেন্ডা। আর রাজনৈতিক দলের হচ্ছে নিজস্ব এজেন্ডা আছে, ও কিভাবে ক্ষমতায় যাবে, এটা হচ্ছে মেইন এজেন্ডা। কিন্তু আপনি যদি ওকে সুশীল সমাজের অংশ ধরেন তাহলে কি হবে? সুশীল সমাজের অংশ হচ্ছে আপনি, আমি, বাকিরা। সো বিষয়টা হচ্ছে এরকম, আহ রাজনৈতিক দলের মানুষজনও কিন্তু মানুষ, কিন্তু তারা কিন্তু সুশীল সমাজের অংশ না। কারণ আমরা কিন্তু তাদেরকে তাদের কাজের জন্য কি করি, সমালোচনা করি। Okay. সুশীল সমাজের বৈশিষ্ট্য, ঠিক আছে, মৌলিক উপাদান। এ দেখেন আমরা যে এখন সংবিধানে বহুত্ববাদ আনতে চাচ্ছি, এটাও কিন্তু সুশীল সমাজের একটা মোটামুটি উপাদান বলা যায়। তারপর হচ্ছে জনমত প্রকাশের অবাধ স্বাধীনতা, গোপনীয়তা ও বৈধতা, ঠিক আছে। গোপনীয়তা মানে কি, আপনার যে ব্যক্তিগত গোপনীয়তা আমি মেনটেন করতে দিলাম, অর্থাৎ একজন মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তা মেনটেন করবেন, তার হচ্ছে যে একদম ফোন, ল্যাপটপ সব চেক করে তার, মানে হচ্ছে সবকিছু ফাঁস করে দেওয়া যাবে না সবসময়। তো এই ধরনের বিষয়গুলো আর কি। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারতেছেন যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেটার বেসিসে যে সুশীল সমাজ থেকে যে প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু আপনারা পারবেন। এবং পারার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই থিওরিটা একটু পড়তে হবে। থিওরিটা পড়লে দেখবেন যে আপনারা মোটামুটি আনসারটা গেস করতে পারতেছেন যদি কোনো নতুন প্রশ্ন আসে আগে। ওকে, আর বাকিগুলো তো হচ্ছে যে এই যে এমসিকিউ গুলা, এগুলো একটু রিডিং দিলে মোটামুটি কি হবে, প্রিভিয়াস কোয়েশ্চেন, এগুলো একটু রিডিং দিলে মোটামুটি আপনাদের সবই কমন চলে আসা উচিত, আমি বলবো। তাহলে আপনাদের আজকের টপিক মোটামুটি শেষ। এখন আপনাদের যদি আর কোনো মানে জিজ্ঞাসা থাকে তাহলে দ্রুত বলে ফেলেন। আর যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আপনাদের ক্লাস আজকে হচ্ছে এ পর্যন্ত হচ্ছে প্রস্তুত। ও আচ্ছা, ক্লাসের পর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা কিভাবে পড়াশোনায় মনোযোগ রাখবেন। আচ্ছা, আপনাদের পড়াশোনার কি অবস্থা আমাকে একটু বলেন তো, যে কতটুক মানে প্রিলি প্রিপারেশনের কি অবস্থা? প্রিলি প্রিপারেশন কি অবস্থায় আছে এখন দেখি বলেন তো, যে 30% শেষ হয়েছে, নাকি 50% শেষ হয়েছে, 70% শেষ হয়েছে, নাকি কেউ আছেন যে ওনার আসলে 95%ই শেষ হয়ে গেছে? কোথায় ভোটটা সবচেয়ে বেশি দিবেন বলুন তো, কতটুকু শেষ হয়েছে আপনাদের, আমাকে চ্যাটে লিখতে পারেন। মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, মানে সিলেবাস আপনাদের মোটামুটি কতটুকু মানে পড়াশোনা কতটুকু মোটামুটি শেষ হয়েছে আর কি। বলতেছি না যে সবগুলোই পারবেন বা প্রশ্ন করলে এখনই পারবেন না এমন না, বাট মোটামুটি পড়েছে। হ্যাঁ, পিডিএফ হচ্ছে গ্রুপে দেওয়া হবে।
একটু রেসপন্স করতে হবে তো, কোনো রেসপন্স না করলে কিভাবে হবে? রেসপন্স করেন, সমস্যা কি? পড়ালেখা করি কিন্তু ভুলে যাই। হ্যাঁ, ওটা তো ভুলে যাবেন, কিন্তু তারপরে একটু বলেন সাহস করে যে কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন। যে 50% মোটামুটি আমি পড়ে ফেলেছি, বাকি 50% বাকি আছে, বিষয়টা কি এমন? এটা কি বলা যায়? এটা যদি বলা যায় তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আগামী 90 ডেজে, এরপরে কিন্তু আপনাদের প্রিলি হচ্ছে 47, প্রিলিমিনারি আমি আবারও বলতেছি হতে পারে জুন 2025। তো এই যে জুন 2025-এ হবে, এখন হচ্ছে কি মার্চ, মার্চ, এপ্রিল, মে, তারপরে জুন, অর্থাৎ 90 ডেজ অ্যাকচুয়ালি ফুল নাই, মোটামুটি 90 ডেজ বলা যায়। তো এই যে মোটামুটি 90 ডেজ এর পরে যে আপনাদের পরীক্ষা, আপনারা দেখবেন যে আপনারা এখনই অলরেডি পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন। সেখানে হয়তো বা আপনারা কিছু পাচ্ছেন, কিছু হয়তো বা ভুল হচ্ছে। সো এখানে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব। ফার্স্ট অফ অল, আপনাদের টার্গেট থাকবে আপনারা মিনিমাম 150+, মানে 200 মার্কসের পরীক্ষায় আপনারা 150+ দাগানোর চেষ্টা করবেন। আমি জানি না আপনারা এখনো 200 মার্কসের পরীক্ষায় অ্যাটেন্ড করছেন কিনা, যদি করে থাকেন তাহলে আমি বলবো যে অবশ্যই 150+ আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আপনারা দেখবেন যে মোটামুটি কতগুলো ভুল হচ্ছে, কি দেখবেন কতগুলো ভুল হচ্ছে, ঠিক আছে? তারপর দেখবেন হচ্ছে মার্কস, প্রাপ্ত মার্কস কত। আচ্ছা, এবং এরপর দেখবেন হচ্ছে কোন কোন বিষয়ে ভুল হচ্ছে। আপনারা একটা জিনিস দেখবেন, অবাক হয়ে যাবেন অনেক সময় যে এই টপিকে আমি কিভাবে এত ভুল করি। আমার নিজের অনেক ভালো প্রিপারেশন ছিল হচ্ছে ইংলিশ গ্রামারে, তারপর হচ্ছে আন্তর্জাতিকে, বাংলাদেশ। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এটা শুনে, আমি ইংলিশ লিটারেচারে হচ্ছে অনেক ভালো মার্কস পেয়েছি, বাট ইংলিশ গ্রামারে আমার অনেক ভুল হয়েছে। এমন না যে হচ্ছে আমি পারি না, কিন্তু হচ্ছে আমি কনফিউজ হয়ে জানা উত্তরকে ভুল দাঁড়িয়ে ফেলছি। তারপর হচ্ছে বাংলাদেশে হচ্ছে দেখা গেছে যে আমি অনেক কিছু ভুল করে ফেলছি, বাট আন্তর্জাতিকে দেখা গেছে যে আমি আহ মানে মোটামুটি মানে ভালো আনসার করে ফেলতে পারছি, বা হচ্ছে আমি ভুল করি নাই আর কি। সো এরকম আনএক্সপেক্টেড জিনিস হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো যে পরীক্ষা দিয়ে দেখবেন, পরীক্ষা দিয়ে দেখবেন যে কোন বিষয়ে কত পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে মানে প্রাপ্ত মার্কস কত, এবং 250টা আপনারা দাগালে মোটামুটি কয়টার মতো ভুল হয়, এটা আপনাদেরকে দেখতে হবে। এবং আপনারা চেষ্টা করবেন আপনাদের ভুলের সংখ্যা যাতে 10, 12 এর চেয়ে বেশি না হয়। মানে এখানে মোটামুটি একটা কি করতে হবে, মানে ভুলের সংখ্যাটা হচ্ছে কমায় আনতে হবে, অর্থাৎ আপনি হচ্ছে আহ শিওর না হয়ে দাঁড়াইতে পারবেন না। তো এই জিনিসটাতে আপনাদেরকে আস্তে আস্তে হচ্ছে কি করতে হবে, আগামী 90 দিনে আপনাদেরকে এই জিনিসটাই হচ্ছে ডেভেলপ করতে হবে আর কি। এমন না যে আপনি সব পারবেন, বাট আপনাকে আহ, সেই মানে হচ্ছে পয়েন্টটাতে হচ্ছে পৌঁছাইতে হবে যখন আপনার মোটামুটি ভুলের সংখ্যা 10 থেকে 15-এর মধ্যে চলে আসবে, এবং আপনি 150টার মতো হচ্ছে নির্ভয়ে দাগাইতে পারতেছেন। তখনই আপনি দেখবেন যে আপনার কাটমার্ক 130-এর কাছাকাছি, মানে কাটমার্ক না, আপনার প্রাপ্ত মার্কস মোটামুটি 130-এর কাছাকাছি থাকতেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার পড়াশোনা। পড়াশোনাতে আপনারা চেষ্টা করবেন মোটামুটি দৈনিক, এখন আমি বেশি বললে বলবেন যে এটা এত ঘন্টা কিভাবে পড়বো, দৈনিক 3 থেকে 4 ঘন্টা, আমি একটু কমায় বললাম, আপনার যদি পসিবল হয় 5 থেকে 6 ঘন্টা। এবং এটা কিভাবে ভাগ করবেন, দিনে 3 ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে কি সকাল, একটা হচ্ছে কি দুপুর, একটা হচ্ছে রাত। কথা হচ্ছে মনে হতে পারে যে হ্যাঁ আমি তো সকালবেলা ঘুরে ফিরে বেড়াই, দুপুর বেলা ঘুরে ফিরে বেড়াই, রাতে একটু পড়তে বসি। এটা কখনোই করবেন না। আপনারা চেষ্টা করবেন যে সব সময় একটু পড়াশোনার টাচাতে থাকতে। সকালবেলা সাপোজ আপনি তাড়াহুড়া করে বের হয়ে যান, আপনি পড়ার সময় পান না, কিন্তু যদি জিনিসটা এরকম না হয়, আপনি বের হয়ে যান এমন না হয়, যদি হয় যে আপনি বাসায় থাকেন, ইন দ্যাট কেস আমি বলবো যে সকালটা খুবই গুরুত্বপূর্ণ পড়ার জন্য। ঠিক আছে, সকাল হচ্ছে কি পড়ার জন্য বেস্ট। এবং দুপুর বেলায় আপনি কি করবেন, আপনি হচ্ছে একটু পেপার পড়বেন।
আপনি হচ্ছে বিভিন্ন ইনকুইজিটিভ বই পড়বেন। এটা আপনার সরাসরি প্রিলিতে কোনো কাজে আসবে না, কিন্তু এটা আপনার বিসিএস এর জন্য যে আপনার পড়াশোনা, এই পড়াশোনার প্রতি একটা কি তৈরি করবে, আকর্ষণ তৈরি করবে। এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে আপনার কাছে বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, এই জিনিসগুলো খুবই বিরক্তিকর লাগতেছে, ইভেন বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, এগুলো খুবই বিরক্তিকর লাগতেছে। ওই বিরক্তিকর লাগা থেকে জিনিসটা মানে ভালো লাগার দিকে আপনি নিয়ে যেতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র যদি আপনার এই পড়াশোনাতে আগ্রহ থাকে। আর যদি আগ্রহ না থাকে, আপনার কাছে এটা সারাদিন বিরক্তিকর মনে হবে। আর যতক্ষণ আপনার কাছে এটা বিরক্তিকর মনে হবে, ততক্ষণ আপনি ইজি একটা জিনিস মাথায় রাখতে পারবেন না। অথচ আপনার জায়গায় আরেকজন যার কাছে জিনিসটা ইন্টারেস্টিং, সে এর চেয়ে আরো বেশি কঠিন জিনিস মাথায় রাখতেছে, জাস্ট বিকজ হি অর শি ফাইন্ডস ইন্টারেস্টিং। আর একটা হচ্ছে কি, রাত। রাত তো অবশ্যই আপনাদের সবার জন্য, শেষ পর্যন্ত যদি পড়া শেষ না করা যায়, তখন তো পড়ার কি করবো, মানে পড়তে তো হবে। কিন্তু রাতের পড়া কিন্তু আপনাদের খুব বেশি মনে থাকবে না। রাতে কি করতে হয় জানেন? আপনারা যারা হচ্ছে বাসায় থেকে প্রিপারেশন নেবেন, আমি তাদের জন্য বলবো, আপনারা পড়াটা শুরু করবেন সকালে, দুপুরে একটু রেস্ট করবেন, বই টই পড়বেন, এবং রাতের বেলায় হচ্ছে কি করবেন, এই পড়াটাকে আরেকবার রিকল করার চেষ্টা করবেন। এভাবে ট্রাই করে দেখেন, দেখবেন যে আপনাদের মোটামুটি ভালোই হচ্ছে মনে হয়। মানে সকালে হচ্ছে আপনারা একটা মানে লাইন আপ রেডি করে ফেলবেন যে আমার এগুলোই পড়তে হবে, শিখতে হবে, এগুলোই আমি মাথায় ঢুকাবো, এবং রাতের মধ্যে দেখবেন যে আপনার পড়া শেষ। এটা হচ্ছে মোটামুটি প্রসেস আর কি, এভাবে পড়তা মানে পড়া লাগে। ওকে। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা একটু কথা বলবো, না হলে আমরা হচ্ছে আজকে শেষ করে দিব আর কি। আচ্ছা, আমাদের পুরানো ব্যাচের হচ্ছে কেউ কি আজকে জয়েন করেছেন, নাকি সবাই নতুন ব্যাচে? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। একটু ক্লাসে রেসপন্স করলে ভালো হয় আর কি, যে হচ্ছে আপনারা পুরাতন ব্যাচের, মানে হচ্ছে এখন ক্লাস করছেন বা জয়েন করেছেন। অসুবিধা নেই। থ্যাংক ইউ। পিডিএফ অবশ্যই শেয়ার করে দিব। মানে হচ্ছে পিডিএফ শেয়ার করা হবে, এবং ক্লাস হচ্ছে এখন থেকে মানে রুটিন ওয়াইজ হবে আর কি, রুটিন হচ্ছে ব্রেক করা হবে না। এট এনি কস্ট হচ্ছে রুটিন ওয়াইজ হচ্ছে ক্লাস হবে। এটা মোটামুটি আমার প্ল্যান আর কি। ঠিক আছে তাহলে, আজ ধন্যবাদ সবাইকে। গুড নাইট।